হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তাপগতিবিদ্যার নিশ্চয়ই প্রথম ভিডিওটা তোমরা ভালো করে দেখে নিয়েছো, যেখানে আমরা নিউমেরিক্যালের অনেক অ্যাঙ্গেল ডিসকাস করেছিলাম, বিক্রিয়া তাপের জায়গাগুলো বিশেষ করে, যেটা বারবার বলেছি, বিক্রিয়া তাপ, দহন তাপ, ওই জায়গাগুলো কিন্তু যেটা কিনা তাপ রসায়নের পার্ট, ওটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা তাপগতিবিদ্যার লাস্ট নিউমেরিক্যাল পার্ট করতে চলেছি, দ্যাট ইজ এটা হবে পার্ট 2। এবং এইটাতে আমরা আরো বেশ কিছু নিউমেরিক্যাল সলভ করব, কেমন করে নিউমেরিক্যাল গুলো করতে হবে সেই ব্যাপারে আইডিয়া পেয়ে যাবে। তো আশা করছি আগের ভিডিও এবং এই ভিডিও যদি থরলি তোমরা দেখো, তাহলে নিউমেরিক্যালের বিভিন্ন রকমের প্যাটার্ন তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং নিউমেরিক্যাল গুলো কেমন করে সলভ করতে হবে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যদি এখনো পর্যন্ত তুমি প্রথম ভিডিওটা নিউমেরিক্যালে না দেখে থাকো, তাহলে সেটা দেখে তারপরে এই ভিডিওতে হাত দিও। তার কারণ হচ্ছে ওই ভিডিওতে এমন বেশ কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট ডিসকাস করেছি, যেটা কিন্তু নিউমেরিক্যাল করতে গেলে ফর্মুলা বলো বা বিভিন্ন কনসেপ্ট বলো, যেটা কিন্তু জরুরি, যেটা ছাড়া কিন্তু এই নিউমেরিক্যাল এখন যেগুলো করতে চলেছি সেগুলো করতে কিন্তু ডিফিকাল্টি ফেস হতে পারে। তাই আগে প্রথম ভিডিও দেখে নাও, নিউমেরিক্যাল পার্ট 1 যে ভিডিওটা আছে। তো সেই নিউমেরিক্যাল পার্ট 1 এর ভিডিও দেখে তারপরে নিউমেরিক্যাল পার্ট 2 তে করো। এন্ড বারবার বলছি, নিউমেরিক্যাল মানে তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ ক্লাসে আমি করিয়ে যাচ্ছি, তুমি জাস্ট ভিডিও দেখার মতন করে, রিলস দেখার মতন করে দেখে যাচ্ছ, ওরকম করলে নিশ্চয়ই কিছু হবে না, এটা বলার অপেক্ষা রাখে না। তাই তোমাকেও খাতা পেন নিয়ে বসতে হবে এবং খাতা পেন নিয়ে বসে তোমাকেও রেডি হয়ে যেতে হবে, অর্থাৎ প্রশ্ন পড়ে ভিডিওকে পজ করে তোমাকে নিজেকে ট্রাই করতে হবে। প্রয়োজন হলে ভিডিওটাকে একটুখানি দেখে নিয়ে অঙ্কটা কেমন করে সলভ হলো সেটা দেখে নিয়ে আবার নিজেকে ট্রাই করতে হবে। সো বারবার নিজেকেই প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার মাথায় অঙ্কটা কেমন করে হচ্ছে তার প্রপার একটা প্র্যাকটিস হয়ে যায়। তো চলো তাহলে আমরা শুরু করছি আজকে তাপগতিবিদ্যার নিউমেরিক্যাল পার্ট 2। দেখো তাহলে প্রথম প্রবলেম কি বলছে, আমরা বিক্রিয়া তাপ, তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি যে পার্টটা ছিল বিক্রিয়া তাপ, সেই রিলেটেড প্রবলেম অবধি করেছিলাম পার্ট 1 ভিডিওতে। সেই রিলেটেডই কিছু প্রবলেম আরো করছি। দেখো প্রশমন তাপ বলছে, দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 অ্যাটমসফিয়ার চাপে, কি বলে দিয়েছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপে অ্যাসিটিক অ্যাসিড ও NaOH এর প্রশমন তাপের মান 55.9 কিলোজুল পার মোল। ওকে, যদি সমউষ্ণত চাপে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান 57.3 কিলোজুল পার মোল হয়, তবে অ্যাসিটিক অ্যাসিডের আয়নীভবন তাপ নির্ণয় করো। তো কি বের করতে বলেছে, টার্গেট ইকুয়েশনকে আগে ফিক্স করতে হবে, বারবার বলেছি, কারণ এরকম প্রবলেম আমরা নিউমেরিক্যাল পার্ট 1এও করেছি। সো টার্গেট ইকুয়েশন কি সেটাকে আগে চোখ দেখানো যাক, যে আমাদের টার্গেট ইকুয়েশনটা কি। তো আগে লিখে ফেলি আমাদের টার্গেট টার্গেট ইকুয়েশন কি, কোন ইকুয়েশনটা পৌঁছতে হবে, অ্যাসিটিক অ্যাসিডের আয়নীভবন তাপ। তাহলে অ্যাসিটিক অ্যাসিড যদি আয়নীভবন হয় তাহলে কি হয়, অ্যাসিটিক অ্যাসিড থেকে মানে জলীয় দ্রবণে আছে, ধরো জলীয় দ্রবণে আছে মানে অবভিয়াসলি অ্যাকুয়াস লিখে দিলাম। অ্যাসিটিক অ্যাসিড যদি আয়নীভবন হয় তাহলে জলীয় দ্রবণে অবভিয়াসলি H+ আয়ন উৎপন্ন হয়, ক্যাটায়ন, আর সঙ্গে অ্যাসিটেট অ্যানায়নটা উৎপন্ন হয়। এই তো, তাহলে এই বিক্রিয়ার ডেল্টা H বের করতে বলেছে। ভালো করে বুঝে নিতে হবে তোমাকে, কোন বিক্রিয়ার ডেল্টা H বের করতে বলেছে। এই বিক্রিয়াটা, এটাই কিন্তু আয়নীভবন বিক্রিয়া। সো বলে দিয়েছে আয়নীভবন তাপ মানে কি, আয়নীভবন বিক্রিয়ার বিক্রিয়া তাপ, সংক্ষেপে করে দিচ্ছে আয়নীভবন তাপ। তাহলে আয়নীভবন বিক্রিয়াটা কি, আয়নীভবন বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে H+ ক্যাটায়ন আর অ্যাসিটেট অ্যানায়ন তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আয়নীভবন বিক্রিয়া। এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বের করতে বলেছে, সেটাই হবে হচ্ছে আয়নীভবন বিক্রিয়ার বিক্রিয়া তাপ। টার্গেটে পৌঁছানোর জন্য কিছু কিছু গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে। সো কি কি গিভেন ইকুয়েশন এখানে আমাদের ধরতে হবে, কি কি গিভেন ইকুয়েশন আমাদের এখানে দেওয়া আছে বা ধরতে হবে। তো আমরা 1 নাম্বার ইকুয়েশন লিখছি, আমাদের কি কি দেওয়া আছে বা খেয়াল রাখতে হবে। 1 নাম্বার ইকুয়েশনটা আমাদের নিতে হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য NaOH, তীব্র তড়িৎ বিশ্লেষ্য NaOH, তার আয়নীভবন প্রসেসটা। এবং এই বিক্রিয়াটাকে এখানে যেহেতু সম্পূর্ণ আয়নীভবন হয়, তাই এই বিক্রিয়ার ডেল্টা H এর মান থিওরিটিক্যালি 0 থাকছে, কারণ এখানে যেহেতু এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এখানে সম্পূর্ণ আয়নীভবন হয়ে যায়। এটা হচ্ছে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে এটা ক্যাটায়ন এবং অ্যানায়নে আগে থাকতেই বিভাজিত হয়ে থাকে, কেবলমাত্র জলীয় দ্রবণে আয়নগুলো আলাদা হয়ে যায়, কিন্তু এর মানে এই নয় যে আয়নগুলো আলাদা হওয়ার জন্য, আয়নগুলো কিন্তু জলীয় দ্রবণ ছাড়াও আলাদাই ছিল, জাস্ট আকর্ষণ বলে ছিল। কারণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য তারাই যারা সলিড স্টেটও আয়ন ফর্মেই আছে। যেহেতু এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেরকম NaCl, NaOH, এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে কি, এরা আয়নিক কম্পাউন্ড, এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য।
মানে হচ্ছে এরা সলিড অবস্থাতেও আয়ন হয়েই ছিল, কিন্তু আয়নগুলো একসাথে ছিল, জলীয় দ্রবণে আয়নগুলো সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। মানে এখানে কিন্তু এই সম্পূর্ণ আয়নীভবন যখনই হয়েছে তখনই কিন্তু আলাদা করে কোনো আয়নগুলোকে আলাদা করতে কিন্তু কোনো শক্তি লাগছে না, কারণ এরা আয়নীয় অবস্থাতেই সলিড স্টেটে এক্সিস্ট করতো। মাথায় ঢুকেছে পয়েন্টটা? এরা কিন্তু আয়নীয় অবস্থাতেই সলিড স্টেটের মধ্যে এক্সিস্ট করছে, অর্থাৎ NaOH কে বা NaCl কে Na প্লাস আর Cl মাইনাসে ভাঙার জন্য শক্তি অত লাগছে না। কেন লাগছে না? কারণ সলিড অবস্থাতেই এরা কিন্তু অলরেডি আয়ন তৈরি করেই আছে। সলিড ক্রিস্টালটা NaOH এর বা সলিড ক্রিস্টাল NaCl, তাদের মধ্যে কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন আগে থাকতেই উপস্থিত আছে, তারা শুধু একসাথে আছে, ওই একসাথে থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, তারা আলাদা হয়ে গেল জলের প্রেজেন্সে। তার মানে এখানে কিন্তু বন্ধনটা আলাদা করে ভাঙতে হলো না, কেবলমাত্র আকর্ষণ বলটা জলের অণু এসে আলাদা করে দিল, অর্থাৎ এরা কিন্তু আগে থাকতেই আয়নীয় হয়েই ছিল। তাই এখানে যেহেতু সম্পূর্ণ আয়নীভবন হয়েই থাকছে, মনে রাখতে হবে সম্পূর্ণ আয়নীভবন যেখানে হয়, যারা কিনা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাদের ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা আমরা ইগনোর করে থাকি, তাদের ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান আমরা ইগনোর করে থাকি। ঠিক আছে, তাহলে ডেল্টা এইচ এর মান এখানে কিন্তু ডেল্টা এইচ এর মান প্রযোজ্য হলো না। তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা নিলাম কাকে? 1 নম্বর ইকুয়েশনে আমরা নিলাম হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য NaOH কে, যার কিনা সম্পূর্ণ আয়নীভবন হলো, দিয়ে Na প্লাস আর OH মাইনাস আয়ন উৎপন্ন হলো, এবং এই যে Na প্লাস এবং OH মাইনাস আয়নটা উৎপন্ন হলো, এই আয়নটা যেহেতু সম্পূর্ণ আয়নীভবন হয়ে উৎপন্ন হচ্ছে, তো আমরা ধরে নিচ্ছি সলিড অবস্থাতেই এরা আয়নীয় হয়েছিল, কিন্তু তারা আলাদা হতে পারেনি জলীয় দ্রবণে, তারা জাস্ট আলাদা হয়ে গেল। তাই আলাদা করে এখানে ডেল্টা এইচ এর মানটা কনসিডার করা হলো না। 2 নম্বর ইকুয়েশন কি ধরা হচ্ছে? 2 নম্বর ইকুয়েশন ধরা হচ্ছে যে যেটা দিয়ে দিয়েছে, অ্যাসিটিক অ্যাসিড নিলাম CH3COOH জলীয় দ্রবণে আছে, আর নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম জলীয় দ্রবণে আছে, নিয়ে তৈরি করলাম হচ্ছে আমরা এদের প্রশমন হলো, প্রশমন হলে তৈরি হবে হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট আর তৈরি হবে জল। প্রশমন হয়ে গেলে এটা তৈরি হবে, এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান দেওয়া আছে, তো এই বিক্রিয়ার ডেল্টা এইচটাকে ডেল্টা এইচ 2 বলে লিখলাম, যেটাকে কিনা প্রশমন তাপ বলছে, যার মান হচ্ছে 55.9 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। সেটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়াটা, যেটা কিনা কোশ্চেনে দেওয়া আছে। প্রশমন বিক্রিয়াটা, যে প্রশমন বিক্রিয়াটা কোশ্চেনে দেওয়া আছে, যে প্রশমন বিক্রিয়া অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হয়ে লবণ, যেটা কিনা সোডিয়াম অ্যাসিটেট আর জল তৈরি করছে। যে বিক্রিয়ার প্রশমন তাপ, যেটা কিনা এই প্রশমন বিক্রিয়ার বিক্রিয়া তাপ, প্রশমন তাপ মানে কি এই প্রশমন বিক্রিয়ার বিক্রিয়া তাপ, সেটা হচ্ছে 55.9 কিলোজুল পার মোল। আচ্ছা, প্রশমন তাপের মান যেহেতু বলছে, তো আমরা বলতে পারি এই প্রশমন তাপের মান কিন্তু নেগেটিভ থাকবে। কেন? কারণ প্রশমন তাপ সবসময় উদ্ভূত হয়, প্রশমন তাপ মানে এই প্রশমন বিক্রিয়াগুলো তো তাপদায়ী বিক্রিয়া, তাই না? তো তাপদায়ী বিক্রিয়া মানে এখানে যদি আলাদা করে কোথাও বলে দেওয়া হয় তাপের উদ্ভব হয়েছে না তাপের শোষণ হয়েছে, কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে প্রশমন তাপ মানে তাপদায়ী বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া মানে অবশ্যই এখানে সাইন মাইনাস থাকবে। আচ্ছা, 3 নম্বর ইকুয়েশন বলেছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তাদের মধ্যে প্রশমন বিক্রিয়া, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড হচ্ছে H প্লাস, তীব্র ক্ষার হচ্ছে OH মাইনাস, এবং তাদের মধ্যে যদি প্রশমন বিক্রিয়া হয় তাহলে তৈরি হবে হচ্ছে জল, তৈরি হবে হচ্ছে জল, এবং সেই বিক্রিয়ার যে বিক্রিয়া তাপ বা প্রশমন তাপ সেটা হচ্ছে 57.3 কিলোজুল পার মোল। তো অবশ্যই এটাও কিন্তু মাইনাস 57.3 কিলোজুল পার মোল দাঁড়াচ্ছে, মাইনাস 57.3 কিলোজুল পার মোল দাঁড়াচ্ছে। কেন মাইনাস সাইন? কারণ এগুলো সবই প্রশমন বিক্রিয়াগুলো, এটা দ্বিতীয় প্রশমন বিক্রিয়া যেটা কেন কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে দুটো প্রশমন বিক্রিয়ার কথা কোশ্চেনে বলে দিয়েছে, তাদের প্রশমন তাপের মান বলে দিয়েছে। প্রথমটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, পরেরটা হচ্ছে তীব্র অ্যাসিড H প্লাস আর তীব্র ক্ষার OH মাইনাস। দুটো প্রশমন বিক্রিয়ার প্রশমন তাপের মানও বলে দিয়েছে, কিন্তু আমরা জানি প্রশমন তাপের মান, এই প্রশমন বিক্রিয়াগুলো কেমন বিক্রিয়া, এগুলো সবই তাপদায়ী বিক্রিয়া। যেহেতু এগুলো তাপদায়ী বিক্রিয়া তাই এদের ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান নেগেটিভ, যেহেতু এগুলো তাপদায়ী বিক্রিয়া তাই এদের ডেল্টা এইচ এর মান নেগেটিভ। তো যে ভ্যালুটা দিয়েছে ওর আগে একটা মাইনাস সাইন বসবে, ডেল্টা এইচ এর মান নেগেটিভ কারণ হচ্ছে তাপদায়ী বিক্রিয়া, সো ভ্যালুর আগে একটা মাইনাস সাইন আমরা বসালাম।
তিনটি ইকুয়েশন পেয়ে গেছি, তিনটি ইকুয়েশন কেমন করে অ্যাডজাস্ট করতে হবে যাতে আমরা এই টার্গেট ইকুয়েশনে পৌঁছতে পারি। তো তার জন্য কি করব, তিনটি ইকুয়েশনকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব, অ্যাকর্ডিংলি আমরা ডেল্টা এইচ গুলোকে ক্যালকুলেট করে নেব। সো তিনটি ইকুয়েশনকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এটা করতে পারি যে আমরা করতে পারি, ধরো যেখানে সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, দেখো ক্যান্সেল হয়ে যাবে কিভাবে সেটা দেখো। তো আমরা তাহলে এই অপারেশনটা করতে চলেছি, ভালো করে দেখো। আমরা 1 আর 3 কে অ্যাড করে নিই আগে, 1 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশনকে অ্যাড করি, ঠিক আছে, দেখি কি হয়। তো 1 নাম্বার আর 3 নাম্বারকে অ্যাড করছি, সেটাকে আমরা ধরো 4 নাম্বার বলতে পারি। 1 আর 3 কে অ্যাড করছি। তো একে তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য ছিল এবং এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য এর সম্পূর্ণ আয়নীভবন হচ্ছে এবং এই বিক্রিয়ার জন্য আমরা আলাদা করে ডেল্টা এইচ কে কনসিডার করি না, কারণ আয়নীভবন হওয়ার জন্য যে মানে সলিড অবস্থাতেই যখন NaOH সলিড ছিল তখনই তারা কিন্তু আয়নীভবন হয়েছিল, এখন জাস্ট আলাদা হয়ে গেল। তো যেহেতু আয়নীভবনটা আগে থাকতেই হয়েছিল, সলিড অবস্থাতেও তারা আয়নীভবন হয়েছিল, অর্থাৎ এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, এটা NaCl এর জন্য প্রযোজ্য। অর্থাৎ NaCl, NaOH এই ধরনের তীব্র তড়িৎ বিশ্লেষ্য যারা কিনা আয়নীয় যৌগ, তো আয়নীয় যৌগগুলো যারা কিনা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য আয়নীয় যৌগগুলো কিন্তু সলিড অবস্থাতেই আয়নীয় হয়ে থাকে। তাই তাদের ক্ষেত্রে আয়নীভবন হওয়ার জন্য আয়নীভবনে তারা কিন্তু কেবলমাত্র জল দ্বারা আলাদা হয়ে যায়। তাই সেখানে কিন্তু আলাদা করে আমরা কোনো এনথ্যালপির পরিবর্তন ধরি না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খালি NaOH এর জন্য যে প্রযোজ্য তা না, এটা NaCl এর জন্য প্রযোজ্য। অর্থাৎ যে কোনো আয়নীয় যৌগ যে কিনা সলিড অবস্থায় আছে, সে অলরেডি যেহেতু আয়নীভবন হয়েই থাকে সলিড অবস্থাতেও, অর্থাৎ এমন নয় যে সলিড অবস্থায় সে আয়নীভবন হয়ে নেই, সলিড অবস্থাতেই সে Na+OH- বা Na+Cl- তৈরি করে থাকে। জলের প্রেজেন্সে কেবলমাত্র আয়নগুলো আলাদা হয়ে যায়। তাই আয়নীভবনটা কিন্তু তারা সলিড অবস্থাতেই হয়ে থাকে, যেহেতু কঠিন অবস্থায় বা সলিড স্টেটেই তারা আয়নীভবন হয়ে থাকে। তাই তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো যখন আয়নীভবন হয় তখন তাদের ডেল্টা এইচ এর মানটাকে আমরা কনসিডার করি না। এনিওয়ে, এটা হচ্ছে 1 নাম্বার বিক্রিয়া। 3 নাম্বারটা কি ছিল, H+। 3 নাম্বারটা ছিল হচ্ছে H+ প্লাস OH- দিয়ে তৈরি হচ্ছে ওয়াটার। এটা ছিল 3 নাম্বার বিক্রিয়া। এই দুটো 1 নাম্বার এবং 3 নাম্বার বিক্রিয়াকে যোগ করেছি, 1 নাম্বার আর 3 নাম্বার বিক্রিয়াকে যোগ করেছি প্রথমে। 1 নাম্বার 3 নাম্বারকে যোগ করলে হয় হচ্ছে NaOH অ্যাকুয়াস প্লাস H+ প্লাস OH- তৈরি হচ্ছে Na প্লাস OH- প্লাস ওয়াটার। ঠিক আছে, তো OH- তো এমনি কেটে যাচ্ছে, ফাইনালি দাঁড়াচ্ছে হচ্ছে তাহলে NaOH প্লাস H প্লাস Na প্লাস প্লাস ওয়াটার। এটাকে আমরা 4 নাম্বার দিলাম। এবার 2 নাম্বার বিক্রিয়া থেকে আমরা 4 নাম্বার বিক্রিয়াকে মাইনাস করব। 2 নাম্বার থেকে 4 নাম্বারকে মাইনাস করতে চলেছি। 2 নাম্বারে কি ছিল, 2 নাম্বারে ছিল হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সরি অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছিল হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট আর ওয়াটার। এটা ছিল 2 নাম্বার। এখান থেকে মাইনাস করছি এই 4 নাম্বারটাকে, NaOH প্লাস H প্লাস Na প্লাস প্লাস ওয়াটার মাইনাস করছি। নর্মাল যেরকম আমরা বীজগাণিতিক অঙ্ক করে থাকি, নর্মাল বীজগাণিতিক অঙ্ক যেরকম করে থাকি সেরকম করেই করব। দেখা যাক কি কি কেটে যাচ্ছে। তো NaOH থেকে NaOH কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, Na প্লাস থেকে Na প্লাস কেটে গেল, ওকে, তাহলে এগুলো সবই কেটে গেল, রাইট। আচ্ছা, জল এবং জলও কেটে গেল। তাহলে দেখি CH3COOH মাইনাস H প্লাস তৈরি হচ্ছে CH3COO মাইনাস। দেখো টার্গেটে অলমোস্ট পৌঁছেই গেছি, এটাই ছিল আমাদের টার্গেট। H প্লাসকে রাইটে নিয়ে যাচ্ছি, CH3COOH, এটাই ছিল আয়নী ভবন বিক্রিয়াটা, যেটা কিনা আমাদের টার্গেট ইকুয়েশন ছিল। সেটাই আমরা টার্গেট ইকুয়েশনে পৌঁছে গেছি, যেটা আমাদের আয়নী ভবন প্রসেসটা ছিল। তাহলে টার্গেটে পৌঁছানোর জন্য আমরা কি অপারেশন করেছি, আমরা 1 আর 3 অ্যাড করেছি আর 2 থেকে সেটা মাইনাস করেছি। তাহলে ফাইনাল অপারেশনটা আমরা কি করলাম টার্গেটে পৌঁছানোর জন্য। আশা করছি কেমন করে আমরা টার্গেটে পৌঁছলাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা দেখে নিই আমরা কেমন করে টার্গেটে পৌঁছলাম। 1 নাম্বার ইকুয়েশনে আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য NaOH, তার হচ্ছে সম্পূর্ণ আয়নীভবন।
যেহেতু অলরেডি আয়নি ভবন হয়েই থাকে সলিড অবস্থাতেই, তাই এই আয়নি ভবনের জন্য আমরা আলাদা করে কোনো এনথালপির পরিবর্তন ধরছি না। 3 নাম্বার ইকুয়েশনে আছে হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার। 3 নাম্বার ইকুয়েশনে আছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, তাদের প্রশমন তাপের মান, যেটা কিনা কোশ্চেনে দিয়ে দিয়েছে। আর এই দুজনকে এড করে আমরা পেলাম 4 নাম্বার। 2 নাম্বার থেকে 4 নাম্বার মাইনাস করলাম। 2 নম্বরে কি ছিল এটা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মৃদু অ্যাসিড এবং NaOH তীব্র ক্ষার, এদের প্রশমন তাপের মান, এদের প্রশমন বিক্রিয়া দেখলাম এবং প্রশমন তাপের মানটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা অপারেশনটা করেছি কি, আমরা অপারেশনে 1 নম্বরে ছিল হচ্ছে NaOH, সেখান থেকে Na+OH- তৈরি হচ্ছে। এই আয়নি ভবনের জন্য ডেল্টা H এর মান ধরছি না। H++OH- থেকে ওয়াটার তৈরি হচ্ছে, এর আয়নি ভবনের মান দেওয়া আছে কোশ্চেনে, এবং এই দুজনকে অ্যাড করে যেটা পেলাম 2 নাম্বার থেকে সেটা বিয়োগ করছি, যেখানে 2 নাম্বারটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড এবং NaOH এর প্রশমন তাপের মান, যেটা কিনা আমার কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এটা করে আমরা সিম্পলিফাই করলেই টার্গেট ইকুয়েশনে পৌঁছে যাচ্ছি। টার্গেট ইকুয়েশনটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের আয়নি ভবন, এবং এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন বের করব কেমন করে। তাহলে এই বিক্রিয়ার এনথালপি পরিবর্তন বের করার জন্য আমাকে দেখতে হবে আমি অপারেশনটা কি করলাম। অপারেশনটা যেটা করলাম সেটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 প্লাস 3 নাম্বার ইকুয়েশনের যোগফলটাকে মাইনাস করলাম। 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 প্লাস 3 এর যোগফলকে মাইনাস করলাম। এই সেম অপারেশন আমরা ডেল্টা এইচ এর সঙ্গেও করব, টার্গেটের যদি আমরা ডেল্টা এইচ পেতে চাই। তাহলে 2 নাম্বার ইকুয়েশনের ডেল্টা এইচ কত, ডেল্টা এইচ 2 মাইনাস 1 নাম্বার ইকুয়েশনের ডেল্টা এইচ কে আমরা তো কনসিডার করছি না, তো 3 নাম্বার ইকুয়েশনের ডেল্টা এইচ থেকে আমরা কনসিডার করছি। 2 এর ডেল্টা এইচ এর মান হচ্ছে -55 পয়েন্ট কত দেখা যাক, -55.9 এই যে, আর 3 এর ডেল্টা এইচ এর মান হচ্ছে -57.3। তাহলে 2 এর হচ্ছে -55.9 মাইনাস অফ -57.3, that is 1.4 কিলোজুল, and this is the answer. ক্লিয়ার? তাহলে কেমন করে আনসারটা বের হলো, কারণ আমরা টার্গেটে পৌঁছানোর জন্য গিভেন ইকুয়েশনগুলোকে ইউজ করে টার্গেটে পৌঁছানোর জন্য কি করলাম, সেই অপারেশনটা বের করলাম। তারপরে টার্গেটের ডেল্টা এইচ পাওয়ার জন্য ওই সেম অপারেশনটা আমরা ডেল্টা এইচ গুলোর, গিভেন ডেল্টা এইচ গুলোর সঙ্গে করলাম। গিভেন ডেল্টা এইচ দেওয়া ছিল, প্রশমন তাপের মান এটা দেওয়া ছিল, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মানও দেওয়া ছিল। সো দেখলাম মাইনাস করলেই পাওয়া যাচ্ছে, তাই মাইনাস করলাম। এখানে ডেল্টা এইচ 1টা লিখিনি, কারণ ডেল্টা এইচ 1টা হচ্ছে প্রথম বিক্রিয়ার আয়নি ভবন তাপ, যেটা কিনা আমরা নেগলেক্ট করছি, ধরছি না। তাহলে এখান থেকে আমরা পেলাম ডেল্টা এইচ এর মান হচ্ছে 1.4 কিলোজুল। আশা করছি মাথায় ঢুকলো কেমন করে তোমাকে প্রশমন তাপের থেকে আয়নি ভবন তাপের মান বের করতে হতে পারে। চলো তাহলে পরেরটায় যাচ্ছি আমরা। পরেরটা কি বলছে দেখা যাক। কি পরেরটা ব্ল্যাঙ্ক হয়ে গেল কেন? ও আচ্ছা, চলো। 298 কেলভিন উষ্ণতা আইসোপ্রিন যৌগের প্রমাণ গঠন এনথালপির মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আগে আইসোপ্রিন যৌগটার স্ট্রাকচার জানতে হবে। তো কোশ্চেনে তো দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ এই ধরনের যৌগের স্ট্রাকচার না দেওয়া থাকলে তো প্রবলেম কেমন করে সলভ করবে তোমরা। তাই আইসোপ্রিন যৌগের স্ট্রাকচার এক্ষেত্রে কোশ্চেনে দেওয়া উচিত ছিল, কোনো কারণে হয়তো দেয়নি। তো আমরা আইসোপ্রিন যৌগের স্ট্রাকচারটাকে দেখে নিই, এই স্ট্রাকচারটা কেমন করে লিখতে হবে সেটা দেখে নিই। স্ট্রাকচারটা কি থাকছে আইসোপ্রিন যৌগের, আইসোপ্রিন যৌগের স্ট্রাকচারটা কি থাকছে, সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড ECH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। ঠিক আছে, এটাই মনে হচ্ছে যতদূর আইসোপ্রিন যৌগের স্ট্রাকচার, যদি আমি কোথাও ভুল না হয়ে থাকি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, হ্যাঁ ঠিকই আছে, এটাই হচ্ছে আইসোপ্রিন যৌগের স্ট্রাকচার। ঠিক আছে, তো এই যৌগটার প্রমাণ গঠন এনথালপির মান নির্ণয় করো। আচ্ছা, গঠন এনথালপির মান মানে টার্গেটে আগে পৌঁছে যাই। টার্গেট ইকুয়েশন কি হবে, গঠন এনথালপি মানে হচ্ছে মৌলগুলো থেকে যদি গঠিত হতো তাহলে সেই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন। গঠন এনথালপি মানে কি, মৌল থেকে যদি 1 মোল আইসোপ্রিন তৈরি হতো তাহলে সেই বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন। তাহলে এখানে মৌলগুলো কি কি হয়েছে, মানে হচ্ছে এই আইসোপ্রিন যৌগটা যদি তার মৌল উপাদান থেকে তৈরি হতো, মৌল উপাদান হচ্ছে এখানে কার্বন আর হাইড্রোজেন। তো আইসোপ্রিন যৌগটা যদি তার মৌল উপাদান থেকে তৈরি হতো, মৌল উপাদান হচ্ছে কার্বন যেটা কিনা গ্রাফাইট সলিড স্টেট, প্লাস হাইড্রোজেন যেটা কিনা গ্যাস, রাইট। তাই মৌল উপাদান থেকে যদি আইসোপ্রিন যৌগটা তৈরি হতো, 1 মোল আইসোপ্রিন যৌগ তৈরি হতো, তাহলে সেই বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন তাকেই আমরা বলতাম গঠন তাপ, এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তনকে আমরা বলতাম গঠন তাপ। ক্লিয়ার? তাহলে গঠন তাপ মানে কি, এটাই বের করতে দিয়েছে কিন্তু আমাদের। তাহলে কি বের করতে দিয়েছে সেটাকে ফিগার আউট করে নি। এইটা হচ্ছে আমাদের টার্গেট ইকুয়েশন। আচ্ছা, ব্যালেন্স করে নি। 1 2 3 4 5, 5টা কার্বন আছে,
আর হাইড্রোজেন আছে 2 3 4 5 6 7 8, মানে 4H2 করতে হবে। অর্থাৎ এই যে বিক্রিয়াটা যেখানে কিনা আইসোপ্রিন যৌগটা তৈরি হয়েছে, কিন্তু আইসোপ্রিন যৌগটা কিভাবে তৈরি হয়েছে, আইসোপ্রিন যৌগটা তৈরি হচ্ছে তার মৌল উপাদানগুলো থেকে। তো মৌল উপাদানগুলো থেকে যখন আইসোপ্রিন যৌগ তৈরি হয়েছে, তখন সেই বিক্রিয়ার মৌল উপাদান থেকে যখন 1 মোল আইসোপ্রিন যৌগ গঠিত হয়েছে, তখন সেই গঠন বিক্রিয়ার যে এনথালপির পরিবর্তন তাকে আমরা গঠন তাপ বলছি, যেটা কিনা বের করতে বলেছে গঠন তাপটা। আচ্ছা, এর জন্য বেশ কিছু ডেটা দেওয়া আছে। তো আমরা এই পুরো ইকুয়েশনটাকে আমরা দুটো স্টেজে লিখতে পারি, যাতে এই ডেটাগুলো ইউজ করে আমরা কাজটা করতে পারি। তো এই যে টার্গেট ইকুয়েশনটা, এটাকে আমরা দুটো ধাপে সম্পন্ন হয় বলে ধরতে পারি। তো স্টেপ 1 এ ধরে নেওয়া যেতে পারে এই বিক্রিয়াটা হয় স্টেপ 1 এ, যেখানে হচ্ছে তোমার 5 কার্বন, যেটা কিনা গ্রাফাইট অবস্থায় আছে সলিড স্টেটে, প্লাস 4 হাইড্রোজেন, যেটা কিনা গ্যাসিয়াস অবস্থায় আছে। তাদের মাঝে সমস্ত বন্ধনগুলো ভেঙে যায়, কার্বনটা সলিড থেকে গ্যাসে যায়, 5 কার্বন সলিড টু গ্যাসে যায়, দ্যাট ইজ এখানে এনথালপি অফ অ্যাটমাইজেশনের প্রয়োজন হয়, প্লাস 4 হাইড্রোজেন, তাদের মাঝের বন্ডগুলো ভেঙে যায়, এই 8 হাইড্রোজেন অ্যাটম তৈরি হয়। 4 হাইড্রোজেন মলিকিউল ছিল, সেখান থেকে 8 হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো, অর্থাৎ হাইড্রোজেনের মাঝের বন্ডগুলো ভেঙে গেল। তার মানে দুটো পরিবর্তন হলো স্টেপ 1 এ, একটা হচ্ছে সলিড গ্রাফাইট যেটা ছিল ওটা গ্যাসে পরিণত হলো, যার জন্য এনথালপি অফ অ্যাটমাইজেশন লাগবে। এন্ড হাইড্রোজেনের মধ্যে যে বন্ডগুলো ছিল, এইচএইচ বন্ডগুলো ছিল, ওই এইচএইচ বন্ডগুলো ভেঙে গিয়ে পরমাণু তৈরি হলো, 8H পরমাণু তৈরি হলো। এটা প্রথম ধাপ। এর ডেল্টা এইচ এর মান ধরলাম ডেল্টা এইচ 1। দ্বিতীয় ধাপ কি হতে পারে, এই প্রথম ধাপে যে প্রোডাক্ট গুলো তৈরি হলো, তারা মিলে আইসোপ্রিন তৈরি করলো, এটা হতে পারে দ্বিতীয় ধাপ। দ্যাট ইজ CH2 ডাবল বন্ড C, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, দ্বিতীয় ধাপ। এবং দ্বিতীয় ধাপের এনথালপির পরিবর্তনকে আমরা ডেল্টা এইচ 2 বলতে পারি। দুটো ধাপকে অ্যাড করলে টার্গেটে পাওয়া যায়, নিশ্চয়ই বুঝে গেছে। টার্গেট ইকুয়েশনটাকে দুটো ধাপকে অ্যাড করলে আমরা টার্গেটে পৌঁছতে পারি। একবার চেক করে নেওয়া যাক। 1 নাম্বার আর 2 নাম্বারকে অ্যাড করে দিই, 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, 1 আর 2 কে অ্যাড করে দিই, তাহলে আমরা দেখো টার্গেটে পৌঁছে যাচ্ছি। দ্যাট ইজ 5C প্লাস 4H2 গ্যাসিয়াস, 5C সলিড প্লাস 4H2 গ্যাসিয়াস। এদেরকে অ্যাড করলে এরা কেটে যাচ্ছে, তাই না? এদেরকে অ্যাড করলে এরা কেটে যাচ্ছে। তো 5C সলিড, 5C আছে সলিড প্লাস 4H2 গ্যাসিয়াস gives আইসোপ্রিন, কারণ অ্যাড করলেই কিছু কেটে যাচ্ছে, রাইট? তাহলে এটাই ছিল আমাদের টার্গেট, তাই না? তাহলে টার্গেটে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হয়েছে, আমাদের যে অপারেশনটা করতে হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর ইকুয়েশনকে অ্যাড করতে হয়েছে। অপারেশনটা আমাকে যেটা করতে হয়েছে 1 এর সঙ্গে 2 নম্বরকে অ্যাড করতে হয়েছে। তাহলে টার্গেটের ডেল্টা এইচ এ পৌঁছানোর জন্য 1 নম্বরের ডেল্টা এইচ আর 2 নম্বরের ডেল্টা এইচ কে আমাকে অ্যাড করে দিতে হবে। 1 নম্বর আর 2 নম্বরের ডেল্টা এইচ কে যদি অ্যাড করে দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে টার্গেটের ডেল্টা এইচ, রাইট? আচ্ছা, এবারে 1 নাম্বার আর 2 নম্বরের ডেল্টা এইচ কে তাহলে অ্যাড করো। দেখো কি কি এবার ডেটা দিয়ে দিয়েছে, এবার কি কি ডেটা দিয়েছে আমাদেরকে সেটা দেখতে হবে, যাতে আমরা 1 নাম্বার এবং 2 নম্বরের ডেল্টা এইচ কে অ্যাড করতে পারি। তো ডেটাগুলো দেখো কি কি দিয়েছে, ভালো করে মন দিয়ে দেখো কি কি ডেটা দিয়ে দিয়েছে। দেখো, তাহলে এই যে দুটো ধাপে আমরা দেখব যে এই পুরো জিনিসটা হচ্ছে, অর্থাৎ আমাদের টার্গেটটা নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের টার্গেট হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন থেকে, অর্থাৎ মৌলগুলো থেকে কিন্তু আইসোপ্রিন যৌগটা তৈরি হচ্ছে, এটা আমাদের টার্গেট ইকুয়েশন। তো এটা হচ্ছে কিভাবে, দুটো ধাপে আমরা দেখতে পেলাম ক্লিয়ারলি, যে একটা ধাপ হচ্ছে তোমার কার্বন থেকে গ্যাস তৈরি হচ্ছে, কার্বনটা সলিডে ছিল সেখান থেকে গ্যাস হচ্ছে, আর হাইড্রোজেনের মাঝের বন্ডগুলো ব্রেক হচ্ছে। তাহলে এই ধাপটার জন্য ডেল্টা এইচ 1, তো ডেল্টা এইচ 1 তাহলে কেমন করে বেরোবে, ডেল্টা এইচ 1 হবে হচ্ছে কার্বনের অ্যাটমাইজেশন এনথালপি, দ্যাট ইজ কার্বন সলিড থেকে কার্বন গ্যাসে গেল, কত মোল কার্বন, 5 মোল কার্বন। তাহলে 5 মোল কার্বন যেটা কিনা ছিল হচ্ছে সলিডে, গেল হচ্ছে গ্যাসে, তার মান দেওয়া আছে। এই যে সলিড থেকে গ্যাসে যাওয়ার জন্য ডেল্টা এইচ এর মান দেওয়া আছে, যে গ্রাফাইট সলিড ছিল এবং সেখান থেকে গেল হচ্ছে গ্যাসে, তার ডেল্টা এইচ এর মান হচ্ছে 717 কিলোজুল। তাহলে 5 ডেল্টা এইচ নট ফ্রম কার্বন সলিড টু কার্বন গ্যাস, দ্যাট ইজ অ্যাটমাইজেশন এনথালপি, যেটাকে আমরা বলতে পারি কার্বন সলিড ছিল সেখান থেকে কার্বন গ্যাসে গেল, 5 মোল কার্বন, 5 মোল কার্বন সলিড থেকে তারা গ্যাসে গেল। তাহলে 5 ডেল্টা এইচ নট, যেখানে কিনা কোন ডেল্টা এইচ নট, 5 মোল ইনটু ডেল্টা এইচ নট অফ দ্যাট ভ্যালু, যেখানে কিনা কার্বন সলিড থেকে কার্বন গ্যাসে যাচ্ছে, প্লাস প্লাস আর কি হয়েছে,
4টে হাইড্রোজেন তাদের মাঝের বন্ধন বিয়োজিত হয়েছে, দিয়ে 8টা হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে 4 ইন্টু কার্বন হাইড্রোজেন বন্ধন বিভাজন শক্তির মান কি দেওয়া আছে? এই যে 4 ইন্টু কার্বন হাইড্রোজেন বন্ধন বিভাজন শক্তির মানও দেওয়া আছে। তো 4 ইন্টু ডেল্টা এইচ নট অফ কার্বন হাইড্রোজেন বন্ডের বন্ধন বিভাজন শক্তি যেটা দেওয়া আছে। আচ্ছা, সবগুলোই নট করে দিচ্ছি, তার কারণ হচ্ছে সবই স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে, কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশনে মানগুলোই দেওয়া আছে। স্ট্যান্ডার্ড কন্ডিশনের মান যেহেতু দেওয়া আছে, তাই সমস্ত ক্যালকুলেশনটা স্ট্যান্ডার্ড কন্ডিশনই হবে। এটা কিন্তু শোষিত তাপের পরিমাণ, এটা কিন্তু লাগলো, কারণ প্রথম স্টেপে দেখতেই পাচ্ছি সলিড থেকে গ্যাস হবে, এনথালপি লাগবে মানে তাপ লাগবে, তারপরে হচ্ছে বন্ধন বিয়োজন হবে, তাপ লাগবে, তো এগুলো সবই সলিডে আছে, এই ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে 5 ইন্টু, আশা করছি ডেল্টা এইচ ওয়ানটা মানে ডেল্টা এইচ নট ওয়ান, ডেল্টা এইচ নট ওয়ানটা কেমন করে বেরোবে বুঝতে পারলে, কারণ ডেল্টা এইচ নটটাতে কি হয়েছে, ডেল্টা এইচ ওয়ানে কি হয়েছে, ডেল্টা এইচ ওয়ানে হয়েছে কার্বন সলিড থেকে গেছে কার্বন গ্যাসে। তাহলে সলিড থেকে গ্যাসে যাওয়ার জন্য প্রয়োজনীয় ডেল্টা এইচ কত? সলিড থেকে গ্যাসে যাওয়ার জন্য প্রয়োজনীয় ডেল্টা এইচ হচ্ছে 717। তাহলে সলিড থেকে গ্যাসে যাওয়ার জন্য প্রয়োজনীয় ডেল্টা এইচ হচ্ছে 5 ইন্টু 717, রাইট? কারণ 5 মোল গেছে কার্বন, সো 5 মোল কার্বন, এবং সলিড থেকে গ্যাসে যাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাটমাইজেশন এনথালপি হচ্ছে 717 কিলোজুল পার মোল, প্লাস 4 মোল হাইড্রোজেন তাদের মাঝের বন্ড বিভাজিত হয়েছে, তার জন্য 4 মোল হাইড্রোজেন তাদের মাঝের বন্ড বিভাজিত হয়েছে, তার জন্য 413 কিলোজুল। 4 ইন্টু 413 কিলোজুল, এই হয়ে গেল আমাদের ডেল্টা এইচ ওয়ান। এদের দুজনকে অ্যাড করলে আমরা ডেল্টা এইচটা পাবো না। এবার ডেল্টা এইচ টু তে আসি, তাহলে ডেল্টা এইচ টু তে কিন্তু এনার্জি উদ্ভূত হয়েছে, কারণ বন্ধন তৈরি হয়েছে। ডেল্টা এইচ ওয়ানে কিন্তু এনার্জি শোষিত হয়েছিল, কিন্তু ডেল্টা এইচ টু তে এনার্জি উদ্ভূত হয়েছে, তাপ উদ্ভূত হয়েছে, কারণ বন্ধন তৈরি হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এটা কিন্তু ডেল্টা এইচ টুটা নেগেটিভ, ডেল্টা এইচ ওয়ানটা কিন্তু পজিটিভ। খেয়াল রাখতে হবে কেন, কারণ ডেল্টা এইচ ওয়ানে দেখতে পাচ্ছি তাপ শক্তি শোষিত হয়েছে, শোষিত হবে তবেই তো গিয়ে সলিডটা গ্যাসে যাবে, শোষিত হবে তবেই তো গিয়ে বন্ধনগুলো হাইড্রোজেনের মাঝের বন্ধনগুলো ভেঙে গিয়ে তারা পরমাণুতে পরিণত হবে। আর ডেল্টা এইচ টুটা কি নেগেটিভ, কেন? বন্ধন তৈরি হচ্ছে, কার্বন হাইড্রোজেন তারা মিলে বন্ধন তৈরি করছে, সো বন্ধন তৈরি করলে অবশ্যই তাপের উদ্ভব হবে। বন্ধন ভাঙলে তাপের শোষণ হয়, কিন্তু বন্ধন তৈরি হলে তাপের উদ্ভব হবে, তার মানে ডেল্টা এইচ টুটা কিন্তু নেগেটিভ হবে, রাইট? তাহলে ডেল্টা এইচ ওয়ানটা হচ্ছে পজিটিভ, কারণ ওখানে তাপের শোষণ হয়েছে বন্ধনগুলো ভাঙার জন্য। ডেল্টা এইচ টুটা হচ্ছে নেগেটিভ, কারণ এখানে তাপের উদ্ভব হয়েছে, কারণ বন্ধন তৈরি হয়েছে। আচ্ছা, কতগুলো বন্ধন তৈরি হয়েছে দেখা যাক। আচ্ছা দেখো, কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে 8টা, তো -8 ইন্টু ডেল্টা এইচ নট অফ কার্বন হাইড্রোজেন বন্ধন, কারণ কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে দেখতে পাচ্ছি 8টা। এই পুরো মলিকুলে দেখো কার্বন হাইড্রোজেন বন্ধন আছে 8টা, তাহলে 8টা কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, তার জন্য কতটা তাপ উদ্ভূত হলো? মাইনাস আগে একটা রেখে দিয়েছি, কারণ ওভারঅল তাপ তো উদ্ভূত হচ্ছে, প্লাস, আচ্ছা প্লাস প্লাস হচ্ছে আর কি কি উদ্ভূত হয়েছে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কতগুলো আছে দেখতে পাচ্ছি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড একটা আছে, দুটো আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে দুটো। তো 2 ইন্টু ডেল্টা এইচ নট অফ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, প্লাস কার্বন কার্বন ডাবল বন্ড কটা আছে? একটা কার্বন কার্বন ডাবল বন্ড, দুটো কার্বন কার্বন ডাবল বন্ড, তাই তো? তো দুটো আছে কার্বন কার্বন ডাবল বন্ড, 2 ইন্টু ডেল্টা এইচ নট কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এইটার টোটালটাকে অ্যাড করলে আমরা পেয়ে যাব হচ্ছে ডেল্টা এইচ টু, দ্যাট ইজ -8 ইন্টু সিএইচ বন্ডের কত? সিএইচ বন্ডের 413, -8 ইন্টু 413 প্লাস 2 ইন্টু সিসির কত? সিসি হচ্ছে 346, সিসি হচ্ছে 346 প্লাস 2 ইন্টু সি ডাবল বন্ড সি কত? 2 ইন্টু সি ডাবল বন্ড সি, সেটা হচ্ছে তোমার 611, 611 দিস মাচ কিলোজুল। আচ্ছা, এটা সিএইচ না, সরি, এটা এইচএইচ হবে, তাই না? এটা এইচএইচ হবে, এটা তো এইচএইচ বন্ধন ভেঙেছে। এইচএইচ বন্ধন ভাঙার জন্য 413 নয়, এইচএইচ বন্ধন ভাঙার জন্য হচ্ছে 436, সরি একটু ভুল হয়ে গেছিল, 436। তাহলে আশা করছি এই পুরো জিনিসটা তৈরি। তাহলে এখান থেকে ডেল্টা এইচ ওয়ান পাবে, এখান থেকে ডেল্টা এইচ টু পাবে, দুজনকে অ্যাড করে দেবে, ইউ উইল গেট দ্য আনসার। এই ক্যালকুলেশনটা আশা করছি তোমরা করে নিতে পারবে, এটা তাই আর করে দেখালাম।
আমরা তাহলে পুরো প্রবলেমটা একবার দেখে নিই। আমাদের টার্গেট ইকুয়েশন আমরা প্রথমে ঠিক করেছি, আইসোপ্রিন তৈরি করতে গেলে মৌলগুলো থেকে যখন গঠিত হবে 1 মোল, সেটাকে গঠন তাপ বলা হয়েছিল। তো এই গঠন তাপ বের করার জন্য এই বিক্রিয়াটা দুটো ধাপে হচ্ছে দেখতে পাচ্ছি। ধাপগুলোকে ফিগার আউট করলাম। একটা হচ্ছে সলিড থেকে হাইড্রোজেন গ্যাস, সেখান থেকে এটা গ্যাস হলো এবং এটাও বন্ধনগুলো ভেঙে গেল, এর জন্য প্রয়োজনীয় শক্তি সেটাকে আমরা ডেল্টা এইচ ওয়ান নির্ণয় করলাম। যে 5 মোল কার্বন সলিড থেকে গ্যাসে গেছে, তার জন্য প্রয়োজনীয় শক্তির মান কত দেওয়া আছে। আবার 4 মোল হাইড্রোজেন তাদের মাঝের বন্ধন বিয়োজিত হয়েছে, দেওয়া আছে, ডেল্টা এইচ ওয়ান বেরোলো। পরেরটাতে আবার তারা জুড়ে গিয়ে বন্ধন তৈরি করলো, দিয়ে আইসোপ্রিন তৈরি করলো, সেখানে জুড়ে গেছে তাই মাইনাস সাইন আসছে, অর্থাৎ বন্ধন তৈরি হওয়ার সময় তাপের উদ্ভব হয়েছে। সো ক্লিয়ারলি প্রথমটা তাপ গ্রাহী বিক্রিয়া, পরেরটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া। ঠিক আছে, প্রথমটা হচ্ছে তাপগ্রাহী, পরেরটা হচ্ছে তাপদায়ী। তাহলে তাপদায়ী যে প্রসেসটা হয়েছে সেখানে আমরা মাইনাস সাইন দিয়েছি ওই জন্য ডেল্টা এইচ কে, এবং এখানেও যে যে পরিবর্তনগুলো হয়েছে, যে 8 মোল সিএইচ বন্ধন তৈরি হয়েছে, 2 মোল সিসি বন্ধন তৈরি হয়েছে, আর 2 মোল সি ডাবল বন্ড সি বন্ধন তৈরি হয়েছে, সবগুলোই তৈরি হয়েছে বলে বাইরে মাইনাস সাইন আছে। তো এখান থেকেও ক্যালকুলেশন করলাম, তাহলে এখানে কতটা তাপ শোষিত হয়েছে পেলাম, এখানে কতটা তাপ উদ্ভূত হয়েছে পেলাম, দুজনকে অ্যাড করব, তাহলে টোটাল তাপের পরিবর্তন বা এনথালপির পরিবর্তন কতটা হয়েছে আমরা এখান থেকে পেয়ে যেতে পারবো, যেটা কিনা আমাদের টার্গেট ছিল। ক্লিয়ার? চলো তাহলে পরেরটাই চলে যাচ্ছি। কি বলছে দেখো, বলছে প্রদত্ত সমীকরণ অনুসারে 1 গ্রাম গ্রাফাইটকে অতিরিক্ত অক্সিজেনে 298 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার চাপে একটি বম্ব ক্যালোরিমিটারে দহন করা হলো ইকুয়েশন অনুযায়ী। ওকে, বিক্রিয়ায় উষ্ণতা 298 কেলভিন থেকে 299 কেলভিনে বৃদ্ধি পায়। বম্ব ক্যালোরিমিটারের তাপগ্রাহিতা 20.7 কিলোজুল পার কেলভিন হয়, তবে 298 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার উপরোক্ত বিক্রিয়ার এনথালপির পরিবর্তন কি হবে? আচ্ছা, এমনিতে আমরা জানি এনথালপির পরিবর্তন ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করে থাকি ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। ডেল্টা এন আর টি যদি গ্যাসিয়াস বিক্রিয়ক বা গ্যাসিয়াস বিক্রিয়াজাত কেউ প্রেজেন্ট থেকে থাকে, তাহলে আমরা ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, এইটা আমরা ইকুয়েশন ইউজ করে থাকি। ডেল্টা এইচ বের করতে বলেছে, তার জন্য ডেল্টা ইউটা জানতে হবে আমাদের। আচ্ছা, ডেল্টা ইউ কেমন করে জানতে পারি? আমরা আবার জানি ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউভি, রাইট? কিউভি। আচ্ছা, আমরা আবার কি জানি? কিউভিটা হচ্ছে এখানে যেহেতু তাপ উদ্ভূত হয়েছে, তাই কিউভির মানটা হবে হচ্ছে তাপ উদ্ভূত হয়েছে মানে তাপ বেরিয়ে গেছে, তাই না? উদ্ভূত হয়েছে মানে তাপ উৎপন্ন হয়ে বেরিয়ে গেছে। তো তাপ যেহেতু উদ্ভূত হয়েছে, এর মান হবে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি মাইনাস কিউভি বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু তাপগ্রাহিতা সি। এটাই তাপগ্রাহিতার সংজ্ঞা। তাপগ্রাহিতার সংজ্ঞা অনুযায়ী দেখো, তাপগ্রাহিতা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিগ্রি বা 1 কেলভিন টেম্পারেচার পরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপ। তাহলে এখানে তো বর্জিত হয়েছে তাপ, তো মাইনাস কিউভি পরিমাণ তাপ বর্জিত হয়েছে, এবং কতটা টেম্পারেচার তাতে পরিবর্তিত হয়েছে? ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার তাতে পরিবর্তিত হয়েছে। তাহলে কিউভি ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস সি ইন্টু ডেল্টা টি। আশা করছি ইকুয়েশনটা ক্লিয়ার। যে কিউভিটা কি? তাহলে গৃহীত বা বর্জিত তাপ। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে ক্লিয়ারলি দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছি যে তাপগ্রাহিতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 কেলভিনের জন্য 20.7 কিলোজুল। তাহলে 299 থেকে 298 ডেল্টা টি কত? ডেল্টা টি হচ্ছে 299 কেলভিনে উষ্ণতা পৌঁছে গেছে মাইনাস 298 কেলভিন থেকে, তাই না? 299 কেলভিনের উষ্ণতা বেড়ে গেছে 298 কেলভিন থেকে, দ্যাট ইজ 1 কেলভিন হচ্ছে ডেল্টা টি। 1 কেলভিন ডেল্টা টি হলে কিউভি দাঁড়ায় মাইনাস সি। মাইনাস সি, এবার সি কত? সি হচ্ছে 20.7 কিলোজুল। তার মানে এটাই ডেল্টা ইউ। তো ডেল্টা ইউ দাঁড়ায় হচ্ছে মাইনাস 20.7 কিলোজুল। সো পরিষ্কার ইকুয়েশন গুলো নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথম ইকুয়েশন হচ্ছে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এটা আমার মেইন ইকুয়েশন। এই ইকুয়েশনের ভ্যালুগুলোই বের করতে হবে। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। আচ্ছা, ডেল্টা ইউ কি করে পাবো? ডেল্টা ইউ হচ্ছে কিউভি। কিউভিটা এখানে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ হচ্ছে কিউভিটা এখানে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ কিউভিটা এই কারণে নেগেটিভ, যেখানে তাপের উদ্ভব হয়েছে, তাই না? দহন করা হয়েছে, সো তাপের উদ্ভব হয়েছে। তাপের উদ্ভব হয়েছে, তাই কিউভি নেগেটিভ। তাহলে মাইনাস কিউভি বাই ডেল্টা টি করলে আমরা তাপগ্রাহিতা পাই। এটাই তাপগ্রাহিতার সংজ্ঞা, যে 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য বা হ্রাসের জন্য কতটা পরিমাণ তাপের পরিবর্তন হচ্ছে।
দ্যাট ইজ কিউভি বাই ডেল্টা টি মাইনাস কিউভি বাই ডেল্টা টি, এটাই হচ্ছে তাপগ্রাহিতা। তাহলে মাইনাস কিউভি বাই ডেল্টা টি যদি তাপগ্রাহিতা হয়, কিউভি হবে কত? মাইনাস সি ইন্টু ডেল্টা টি। এখানে ডেল্টা টিটা হচ্ছে 1 কেলভিন, তাহলে কিউভি হয়ে গেল মাইনাস সি। তাপগ্রাহিতা দিয়ে দেওয়া আছে, তাপগ্রাহিতা কত, সিটা কত, সিটা দিয়ে দেওয়া আছে। সো কিউভি হয়ে গেল মাইনাস 20.7 কিলোজুল, দ্যাট ইজ ডেল্টা ইউ হয়ে গেল মাইনাস 20.7 কিলোজুল। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এটা হলো 1 গ্রামের জন্য, 1 গ্রামের জন্য পুরো হিসাবটা হয়েছে। কিন্তু ইকুয়েশনে দেখতে পাচ্ছি এটা তো 1 মোল ইকুয়েশন, তার মানে আমরা বলতে পারি 1 গ্রাম গ্রাফাইটকে যদি দহন করা হয় তাহলে ডেল্টা ইউ হচ্ছে মাইনাস 20.7 কিলোজুল। কিন্তু অ্যাকচুয়ালি তো 1 গ্রামকে দহন করা হয়নি, হয়েছে হচ্ছে 1 মোলকে দহন করা হয়েছে। তো 1 মোল মানে 12 গ্রাম, 12 গ্রামকে দহন করা হলে ডেল্টা ইউ কত হবে? মাইনাস 20.7 ইন্টু 12, মাইনাস 20.7 ইন্টু 12, এটাই হবে দহন করলে, রাইট? দিস মাচ কিলোজুল, কারণ ইকুয়েশনে তো এটা 1 মোল আছে, তাই না? তো 1 গ্রাম গ্রাফাইটকে দহন করলে ডেল্টা ইউ হচ্ছে মাইনাস 20.7 কিলোজুল। তাহলে 1 মোল মানে 12 গ্রামের জন্য ইন্টু 12 করতে হবে, তাহলে এটা ডেল্টা ইউ হয়ে গেল। ডেল্টা এইচ কত হবে? ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন ইন্টু আর ইন্টু টি, রাইট? তাহলে আমরা ডেল্টা এনটা বের করি। এই বিক্রিয়াতে ডেল্টা এন কত? ডেল্টা এন এর মান হচ্ছে, আচ্ছা ডেল্টা এন এখানেই বের করে দিই। এই বিক্রিয়ার ডেল্টা এন এর মান কত? তো ডেল্টা এন হচ্ছে বিক্রিয়াজাতের মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1। গ্যাসিয়াস, ঠিক আছে, সলিডকে আমরা ধরবো না। গ্যাসিয়াস বিক্রিয়াজাত হচ্ছে 1 মোল CO2 আর গ্যাসিয়াস বিক্রিয়ক হচ্ছে 1 মোল O2। তাই গ্যাসিয়াস বিক্রিয়াজাত হচ্ছে 1 মোল, গ্যাসিয়াস বিক্রিয়ক হচ্ছে 1 মোল, 1 মাইনাস 1 মানে 0। আচ্ছা, আর এর মান কত হবে? এটা তো আমরা জানি 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোজুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। কিলোজুলে নিতে গেলে একটা 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর টি তো কোশ্চেনে বলে দিয়েছে 298 কেলভিন। তাহলে সমস্ত ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা ডেল্টা এইচটা পেয়ে যাব। তো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। ডেল্টা এন তো 0 হয়েছে, তাই ওটা 0 হয়ে গেল পুরোপুরি, দ্যাট ইজ ডেল্টা ইউই রয়ে গেল, কারণ ডেল্টা এনটা 0। তো পুরোটাই 0ই হয়ে গেল, কোনো কাজে লাগলো না। ডেল্টা ইউ মানেই হচ্ছে মাইনাস 20 ইন্টু কত এসছে? মাইনাস 20.7 ইন্টু 12 কিলোজুল, এটাই এসছে না? ডেল্টা ইউ কত এসছে? ডেল্টা ইউ এসছে মাইনাস 20.7 ইন্টু 12 কিলোজুল 1 মোল গ্রাফাইটের জন্য প্রদত্ত ইকুয়েশন অনুযায়ী। তাহলে 1 মোল গ্রাফাইটের জন্য প্রদত্ত ইকুয়েশন অনুযায়ী ডেল্টা ইউ এসছে এটাই। তাহলে এটাই ডেল্টা এইচ হয়ে গেল মাইনাস 20.7 ইন্টু 12 কিলোজুল। তো মাইনাস 20.7 ইন্টু 12 কিলোজুল, এটাই ডেল্টা ইউ, এটাই আবার ডেল্টা এইচ। এটাই আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ইউ, আবার এটাই হচ্ছে এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ, কারণ ডেল্টা এনটা এখানে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো কেমন করে করতে হবে আশা করি মাথায় ঢুকছে। চলো পরের অঙ্কটা দেখে নি তাহলে। আচ্ছা, এটা কি বলছে? 0 ডিগ্রি উষ্ণতা ব্যাপার হচ্ছে, বরফ থেকে যেটা হচ্ছে তার জন্য ডেল্টা এইচ দিয়ে দিয়েছে। আবার লিকুইড থেকে গ্যাস হচ্ছে তার জন্য ডেল্টা এইচ দিয়ে দিয়েছে। সলিড থেকে লিকুইড হলে তার জন্য এনট্রপির পরিবর্তন আছে। এনট্রপিতে চলে আসছে, তাহলে এই ধরনের প্রবলেম আগে আসতো। দেখো প্রবলেম আগে আসতো। চলো কি করা যাক। প্রথমটা হচ্ছে একই রকম ভাবে টার্গেটে পৌঁছাতে হবে। সো গিভেন ইকুয়েশন গুলো লিখে নি। বরফ থেকে গ্যাস হলো, এটাকে আমরা বরফ থেকে বাষ্প হলো, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরলাম। বরফ থেকে বাষ্প 1 নাম্বার ইকুয়েশন। তারপর এটা হচ্ছে জল থেকে বাষ্প 2 নাম্বার ইকুয়েশন। জল থেকে বাষ্প হলো 2 নাম্বার ইকুয়েশন। টার্গেটটা হচ্ছে বরফ থেকে জল। কি করে পাবো? বরফ থেকে জল, বরফ থেকে জল 1 মাইনাস 2 করে দিই, 1 মাইনাস 2 করে দিই, দেখি তাহলে টার্গেটে পৌঁছানো যায় কিনা। 1 মাইনাস 2 করে দিলে কি টার্গেটে পৌঁছানো যাচ্ছে সেটা দেখা যাক। 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ মাইনাস করেছি, ক্লিয়ারলি তাহলে টার্গেটে পৌঁছে গেছি। এটা কিনা বরফ থেকে জলের কথা বলছে। তাহলে অপারেশনটা ক্লিয়ার। 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করতে হবে। তাহলে ডেল্টা এইচ কত হবে? ডেল্টা এইচ হবে হচ্ছে এই প্রক্রিয়ার জন্য ডেল্টা এইচ হবে হচ্ছে 1 নম্বরে ডেল্টা এইচ 1 ধরলাম, ডেল্টা এইচ 2 ধরলাম,
তাহলে ডেল্টা এইচ 1 মাইনাস ডেল্টা এইচ 2, ডেল্টা এইচ 1 টা কত 51885 মাইনাস ডেল্টা এইচ 2 টা কত 45860, this much কিলোজুল, না সরি জুল, this much জুল। এটা হয়ে গেল তোমার ডেল্টা এইচ এই বিক্রিয়ার জন্য, জুল পার মোল, রাইট? এই বিক্রিয়ার জন্য আমাদের ডেল্টা এইচ হয়ে গেল। এবার ডেল্টা এস কি করে বেরোয়? ডেল্টা এস হচ্ছে ডেল্টা এইচ বা স্পেসিফিক্যালি বলতে গেলে কিউপি বাই টি। এখন টিটা কত? টিটা হচ্ছে এক্ষেত্রে, টিটা কত এক্ষেত্রে? টি হচ্ছে গলনাঙ্ক। কেন? কারণ এই পুরো প্রসেসটা হচ্ছে গলন প্রসেস। এই প্রসেসটা কি হয়েছে? গলনই হয়েছে না, জল থেকে মানে বরফ থেকে জল হয়েছে, বরফ থেকে জল হয়েছে, গলন হয়েছে, তার মানে এটা হচ্ছে 273 কেলভিন। তাহলে টি হয়ে গেল 273 কেলভিন, ডেল্টা এইচ বাই এটাকে আমরা বলতে পারি টিএফ, গলনাঙ্ক টিএফ বলতে পারি, দ্যাট ইজ এটা হয়ে গেল হচ্ছে, ওখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দাও, 51885 মাইনাস 45860 বাই 273, এই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস, যেটা কিনা জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিম্পলিফাই করে ফেলবে, ইউ উইল গেট দ্য আনসার। সিম্পলিফিকেশন গুলো দেখাচ্ছি না আলাদা করে, তো ক্লিয়ার আশা করি। গিভেন ইকুয়েশন ছিল 1 থেকে 2 মাইনাস করলে টার্গেটে পৌঁছেছি, তাই 1 নম্বরের থেকে 2 নম্বরে ডেল্টা এইচ মাইনাস করলে টার্গেটে ডেল্টা এইচটা পেয়েছি। এবারে ডেল্টা এইচ বাই গলনাঙ্ক স্থির উষ্ণতা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এই ডেল্টা এইচ বাই গলনাঙ্ক যেটা কিনা স্থির উষ্ণতা 273 করলাম, তাহলে আমরা এন্ট্রপির পরিবর্তন পেয়ে গেলাম। ঠিক আছে, চলো পরেরটাই যাই তাহলে। কি বলছে দেখো, 80 ডিগ্রি উষ্ণতায়, আচ্ছা 80 ডিগ্রি উষ্ণতা বেনজিনের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলছে, আমরা এটাকে টি ভেপারাইজেশন বলতে পারি, টিভি বলছি, দ্যাট ইজ এটা হচ্ছে ফুটনাঙ্ক ভেপারাইজেশন বা টিবি বলছি, টিবি, টিবি মানে বয়লিং, তাই না? তো টিবি বলছি মানে বয়লিং মানে স্ফুটনাঙ্ক, সেটা হচ্ছে 80 প্লাস 273 কেলভিন, কেলভিন মানে হচ্ছে এটা হচ্ছে 3, 8 সাথে 15, 5 সাথে 1, 3, 353 কেলভিন। তো আমরা স্ফুটনাঙ্কটাকে পেয়ে গেছি, স্ফুটনাঙ্কটাকে পেয়ে গেছি। এবারে কি বলছে, ওর বাষ্পীভবনের এনথালপি বলে দিয়েছে 31 কিলোজুল পার মোল। আচ্ছা, বাষ্পীভবন মানে তাপ গৃহীত হবে, তাই না? বাষ্পীভবন মানে তাপ তো গৃহীত হবে, রাইট? আচ্ছা, 80 ডিগ্রি উষ্ণতায় 31.2 গ্রাম বেনজিন বাষ্পকে তরলে পরিণত করা হচ্ছে। আচ্ছা, বাষ্পকে তরলে পরিণত করা হয়েছে মানে আলটিমেটলি ঘনীভবন হয়েছে। আচ্ছা, বাষ্পীভবনের এনথালপি দিয়েছে 31 কিলোজুল পার মোল, তাহলে ঘনীভবন হলে ঘনীভবনের এনথালপি ঠিক, ঘনীভবনের এনথালপি কত হবে? দ্যাট ইজ মাইনাস 31 কিলোজুল পার মোল হবে, তাই ঘনীভবনের এনথালপি এটাই হবে, কারণ বাষ্পীভবনের এনথালপি যেটা, তার আগে মাইনাস বসালেই ঘনীভবন পাবো। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বাষ্পীভবনের এনথালপি দ্যাট ইজ ডেল্টা এইচ ভেপারাইজেশন, ডেল্টা এইচ ভেপারাইজেশন ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ কনডেনসেশন বলতে পারি, তাই না? কনডেনসেশন বলতে পারি, কারণ বাষ্পীভবনে কি হয়? তাপের শোষণ হয়, আর ঘনীভবনে কি হয়? তাপের উদ্ভব হয়। ঘনীভবন মানে কি? এটা তাপদায়ী, তাপদায়ী, তো তাপের উদ্ভব হবে, কিন্তু একই পরিমাণ তাপের উদ্ভব হবে, যেটা কিনা বাষ্পীভবনের জন্য প্রয়োজন হয়। তাই বাষ্পীভবনের জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওই একই পরিমাণ তাপ ঘনীভবনের জন্য উদ্ভূত হবে। তাই ঘনীভবনের এনথালপি যেটা কিনা ডেল্টা এইচ কনডেনসেশন, সেটা হচ্ছে মাইনাস 31 কিলোজুল পার মোল। এবারে 1 মোল মানে কত বেনজিন দেখতে হবে। 1 মোল বেনজিন C6H6 মানে 78 গ্রাম। তাহলে এই 31.2 গ্রাম মানে কত মোল? 31.2 বাই 78 মোল, সিম্পলিফাই করলে আসবে 0.4 মোল। তাহলে 1 মোলের জন্য মাইনাস 31 কিলোজুল, তাহলে 0.4 মোলের জন্য ডেল্টা এইচ কনডেনসেশন ঘনীভবনের এনথালপি ফর 0.4 মোল বেনজিন,
0.4 মোল বেস অক্সিজেন কত, এটা হচ্ছে -31 ইন্টু 0.4 কিলোজুল, কারণ 1 মোলের জন্য ঘনীভবন এনথালপি হচ্ছে -31 কিলোজুল। তাহলে 0.4 মোলের জন্য ঘনীভবন এনথালপি কত হবে, -31 ইন্টু 0.4 কিলোজুল, কারণ 1 মোলের জন্য হচ্ছে -31 কিলোজুল। তাহলে 0.4 মোলের জন্য হবে -31 ইন্টু 0.4 কিলোজুল। আচ্ছা, তাহলে ডেল্টা এইচ পেয়ে গেলাম। আচ্ছা, বয়লিং পয়েন্ট পূর্ণাঙ্ক দেওয়া আছে, তাহলে ডেল্টা এস আরামসে বেরোবে। এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল হবে ডেল্টা এইচ বাই টেম্পারেচার। ডেল্টা এইচ হচ্ছে -31 ইন্টু 0.4 ইন্টু আমরা 10 কিউব করতে পারি জুলে নিয়ে যাওয়ার জন্য, ডিভাইডেড বাই হবে হচ্ছে 353 কেলভিন। ইউনিট হবে সেক্ষেত্রে জুল মোল ইনভার্স, জুল কেলভিন ইনভার্স, জুল। ঠিক আছে, ক্লিয়ার? ইউনিট কিন্তু তাহলে হয়ে গেল জুল কেলভিন ইনভার্স। আশা করছি মাথায় ঢুকে গেছে যে কেমন করে আমরা এই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা সলভ করলাম। এখানে কিন্তু জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স করব না, কারণ এটা কিন্তু পার মোলের জন্য আর নেই, পার মোলের জন্য কিন্তু আর নেই, কারণ পার মোলের জন্য তো -31 কিলোজুল পার মোল ছিল, কিন্তু যখনই ওকে আমরা 0.4 দিয়ে গুণ করলাম তখন কিন্তু আর পার মোলটা রইলো না, কারণ এখন 0.4 মোল দিয়ে গুণ করে দিয়েছি। তাই নরমালি ছিল -31 কিলোজুল পার মোল, কিন্তু এখন 0.4 দিয়ে গুণ করলে আর পার মোলটা রইলো না। তাই এখন এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস হবে হচ্ছে ডেল্টা এইচ, যেটা কিনা -31 ইন্টু 0.4 ইন্টু 10 কিউব করলাম কিলোজুলকে জুলে নিয়ে আসার জন্য, ডিভাইডেড বাই 353 কেলভিন, যেটা কিনা স্থির উষ্ণতা, যেটা কিনা স্ফুটনাঙ্কের উষ্ণতা। তাহলে এটা করলে আমরা ডেল্টা এসটা আরামসে পেয়ে যাবো। ওকে, ক্লিয়ার? আশা করছি কেমন করে করলাম। আচ্ছা, চলো তাহলে পরেরটা করে নেওয়া যাক। পরেরটা কি বলছে দেখি। দেখো বলছে 4Fe2 রিঅ্যাকশন করে Fe2 তৈরি করেছে। ওকে, 1 অ্যাটমসফিয়ার চাপে ও 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ায় সিস্টেমের এনট্রপি পরিবর্তন দিয়ে দিয়েছে। দ্যাট ইজ ডেল্টা এস সিস্টেম is equal to -549.4 জুল কেলভিন ইনভার্স। সিস্টেমেরটা দিয়ে দিয়েছে। বিক্রিয়াটিতে ডেল্টা এইচ বলে দিয়েছে নেগেটিভ, মানে তাপদায়ী, তবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা বিচার করো। আচ্ছা, তাহলে স্বতঃস্ফূর্ততার জেনারেল শর্তটা কি সেটা আগে দেখে নি। স্বতঃস্ফূর্ততার শর্ত হচ্ছে টোটাল ডেল্টা এস, যেটাকে কিনা আমরা ডেল্টা এস ইউনিভার্স বলে থাকি, যেটা কিনা টোটাল ডেল্টা এস, টোটালটা সিস্টেম প্লাস সারাউন্ডিংস এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। তা সিস্টেম তো দিয়ে দিয়েছে, তাহলে সারাউন্ডিংসটা বার করতে হবে। তাহলে আমরা বলতে পারি ডেল্টা এস, আচ্ছা ডেল্টা এস সারাউন্ডিংস এ যাওয়ার আগে আমরা ডেল্টা এইচটা নিয়ে কাজ করি। কোশ্চেনে বলে দিয়েছে আর ডেল্টা এইচ, সিস্টেমের ডেল্টা এইচ হচ্ছে -1648 কিলোজুল। যদি এটা সিস্টেমের ডেল্টা এইচ হয়, তার মানে সিস্টেমের রেসপেক্টে এটা তাপদায়ী, সিস্টেম থেকে তাপের উদ্ভব হয়েছে, তার মানে এই তাপ পরিবেশে গৃহীত হয়েছে, তার মানে পরিবেশের রেসপেক্টে এটাই হবে তাপগ্রাহী। পরিবেশের রেসপেক্টে ওই একই পরিমাণ তাপ গৃহীত হয়েছে, এবং সিস্টেমের রেসপেক্টে যেটা তাপদায়ী ওটাই পরিবেশের রেসপেক্টে হয়ে যাবে তাপগ্রাহী। তাহলে এখন পরিবেশের ডেল্টা এস কত? দ্যাট ইজ পরিবেশের ডেল্টা এস হবে হচ্ছে পরিবেশের জন্য যে ডেল্টা এইচটা পেলাম বাই উষ্ণতা। পরিবেশের জন্য ডেল্টা এইচ তে পেলাম 1648 বাই উষ্ণতা কত 1648 ইনটু 10 কিউব করে দিতে পারি, তাহলে আমরা কিলোজুল থেকে জুলে চলে যাব। আর উষ্ণতা কত বলেছে? 298 কেলভিন উষ্ণতা বলে দিয়েছে, তো বাই 298 কেলভিন জুল কেলভিন ইনভার্স। তাহলে এখন দুজনকে অ্যাড করতে হবে, তাহলে টোটালটা পাবো, দ্যাট ইজ ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম, যেটা দেওয়াই আছে, ডেল্টা এস প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস, যেটা আমরা বের করলাম। সিস্টেমটা কত? সিস্টেমটা বলছে -549.4 জুলে আছে, ওটা জুল কেলভিন ইনভার্স, প্লাস সারাউন্ডিংস কত বেরোলো 1648 ইন্টু 10 কিউব বাই 298 জুল কেলভিন ইনভার্স। তো দেখাই যাচ্ছে মোটামুটি ওটা প্লাস আছে, মানে এটা গ্রেটার দ্যান 0 হতে চলেছে, আন্দাজ করে বোঝাই যাচ্ছে, এটা ক্যালকুলেশন না করলেও চলে। তো গ্রেটার দ্যান 0 মানে আমরা বলবো স্বতঃস্ফূর্ত হবে, কারণ ওটাই স্বতঃস্ফূর্ততার শর্ত, এই স্বতঃস্ফূর্ততার শর্ত, এই বিক্রিয়াটা হবে আমরা আরামসে বলতে পারি।
তাহলে দেখো এনট্রপি রিলেটেড আমরা বিক্রিয়াগুলো আমরা প্রবলেমগুলো কিন্তু করে ফেললাম। কি বলছে এটা? স্বতঃস্ফূর্ততার প্রবলেম বলছে, দেখতে পাচ্ছি স্থির চাপে 27 ডিগ্রি উষ্ণতায় কোন একটি প্রক্রিয়ায় ডেল্টা জি ও ডেল্টা এইচ যথাক্রমে -400 কিলোজুল ও 50 কিলোজুল। প্রক্রিয়াটি কি তাপমোচী মানে তাপদায়ী? সেটা তো বলার অপেক্ষাই রাখে না। ডেল্টা এইচ হচ্ছে +50 কিলোজুল, মানেই তো দেখতে পাচ্ছি পজিটিভ মানে ধনাত্মক। তো ধনাত্মক মানে অবশ্যই এটা তাপমোচী বিক্রিয়া। তো এটা আবার কেমন কোয়েশ্চেন? ফালতু কোয়েশ্চেন। আচ্ছা, এটা কি স্বতঃস্ফূর্ত? ডেল্টা জি নেগেটিভ বলে দিয়েছে আবার। ডেল্টা জি বলেছে -400 কিলোজুল মানে নেগেটিভ। ডেল্টা জি নেগেটিভ মানেই হচ্ছে স্বতঃস্ফূর্ত, এটাও বলার অপেক্ষা রাখে না। স্বতঃস্ফূর্ত, ওকে বেশ। তারপরে কি বলছে? এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন গণনা করো। আচ্ছা, এনট্রপির পরিবর্তন, তো ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখান থেকে তাহলে ডেল্টা এসটা বের করতে বলেছে। ডেল্টা এসটা কি করে বেরোবে? আর সেটা হবে হচ্ছে ডেল্টা জি মাইনাস, সরি দাঁড়াও, টি ডেল্টা এসটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা জি বাই টি, এটাই হচ্ছে ডেল্টা এস এর মান বেরোবে। আচ্ছা, ডেল্টা এইচটা কত দেখি? ডেল্টা এইচটা তো +50 কিলো জুলে আছে, ওটাকে জুলে নিয়ে যাচ্ছি ইন্টু 10⁻³ জুল। আচ্ছা, ডেল্টা জিটা কিসে আছে? ডেল্টা জিটাও আছে হচ্ছে, আচ্ছা সবই তো দেখছি কিলো জুলেই আছে, তাহলে কিলো জুলেই রাখা যেতে পারে। ওকে, জুলে নিয়ে যাব না বেকার। তাহলে এটা হচ্ছে দিস মাচ কিলো জুল। ডেল্টা জি বলছে -400 কিলো জুল। আর টি বলছে, টি কত বলছে? টি বলছে 27 ডিগ্রি মানে 27 প্লাস 273, দ্যাট ইজ 300 কেলভিন। ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। ডেল্টা এইচ হচ্ছে 50 মাইনাস ডেল্টা জি হচ্ছে -400 বাই টি হচ্ছে 300। তো সিম্পলিফাই করলে এটা দাঁড়ায় প্লাস হয়ে গিয়ে হচ্ছে 450 বাই 300। 450 বাই 300 মানে 0 0 কাটলো, 15 2 15 3, 3/2 মানে 1.5 কিলো জুল। কিলো জুল পার কেলভিন, কিলো জুল পার কেলভিন, এটাই দাঁড়াচ্ছে হচ্ছে সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন। ঠিক আছে, মানে 1500 বলেছে আনসার, আমরা 1.5 কিলো জুলও বলতে পারি। তো তাহলে বুঝে গেলি কি করে অঙ্কটা হলো, এটাই তাহলে আমাদের ফাইনাল আনসার দাঁড়াচ্ছে। চল পরেরটাতে যাই। কি বলছে? এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে, বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান বলে দিয়েছে কিলো জুল ইউনিটে আছে। খেয়াল রাখতে হবে ডেল্টা এইচ কিন্তু কিলো জুল ইউনিটে আছে, এবং ডেল্টা এস এর মানও বলে দিয়েছি এটা কিন্তু জুল এককে আছে, একই এককে নেই। 100 ডিগ্রি ও 1100 ডিগ্রি উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা বলো। আচ্ছা, তাহলে প্রথমে 100 ডিগ্রি উষ্ণতা ধরে নিচ্ছি। 100 ডিগ্রি মানে টি হচ্ছে 273 প্লাস 100, দ্যাট ইজ 373 কেলভিন। খুব ভালো কথা। আচ্ছা, ডেল্টা এইচ, আচ্ছা স্বতঃস্ফূর্ত মানে কি? ডেল্টা জি বের করতে হবে। ডেল্টা জি হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে বসিয়ে দিই। ডেল্টা এইচ হচ্ছে তোমার 31 কিলো জুল আছে, ওটাকে জুলে নিয়ে যাচ্ছি 10⁻³ দিয়ে গুণ করে, এটা হয়ে গেল ডেল্টা এইচ। মাইনাস টি হচ্ছে 373 ইনটু ডেল্টা এস হচ্ছে 35। তাহলে এখানে দেখতেই পাচ্ছি এটা অনেক বড় হবে, দ্যাট ইজ এটা গ্রেটার দেন, এটা এটা ইনটু 10⁻³ মানে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? এই পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই পার্টের ভ্যালু এত বেশি হয়ে যাচ্ছে, এই পার্টের ভ্যালু এত বেশি হয়ে যাচ্ছে যেটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে, মানে অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত, রাইট? এটা হয়ে গেল 100 ডিগ্রিতে ডেল্টা জি। আচ্ছা, এবার চলে আসছি 1100 ডিগ্রিতে। 1100 ডিগ্রি মানে তখন টি হচ্ছে 273 প্লাস 1100, 273 প্লাস 1100, এটা করলে আসে হচ্ছে 3 7, 3 7 2 রেখে 3 3 3373 কেলভিন। তাহলে ডেল্টা জি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ, ডেল্টা এইচ কত? ডেল্টা এইচ হচ্ছে 31 ইন্টু 10³ মাইনাস টি হচ্ছে এখন 3373 ইন্টু 35। এটাতে হয়ে গেল 31 ইন্টু 10³ 31 কিলো জুল। ঠিক আছে,
ফাইন, এটাতে দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি যে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা নেগেটিভ মানে এখানে বলতে পারি আমরা স্বতঃস্ফূর্ত। ক্যালকুলেট করে দেখবে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে যাচ্ছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড যখনই হচ্ছে। ঠিক আছে, 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে স্বতঃস্ফূর্ত হয়ে যাচ্ছে, কিন্তু 1100 ডিগ্রি সেন্টিগ্রেড যখনই হচ্ছে তখনই কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে গেল। কিন্তু যখনই এটা ছিল হচ্ছে তোমার 100 ডিগ্রি, তখন কিন্তু এটা অস্বতঃস্ফূর্ত ছিল। ক্লিয়ার? তাহলে কখন কি হয়ে গেল তোমার কাছে মাথায় ঢুকে গেছে। চলো পরেরটায় যাচ্ছি তাহলে। বলছে 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, 1 অ্যাটমসফিয়ার চাপের মধ্যে কি আছে বলছে, জলের বাষ্পীভবনে সিস্টেমের এনথালপি ও এন্ট্রপির পরিবর্তন ঘটে কতটা করে বলে দিয়েছে। ডেল্টা এর মান নির্ভর করে না এটা বলছে। তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, দেখো কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, ভালো করে পড়ে দেখো কি বলতে চাইছে। তো কি বুঝলে? সবই দেখো এখানে বলে দিয়েছে। আমরা এনট্রপির ফর্মুলাটা ইউজ করে নিই আগে। এনট্রপির সাধারণ ফর্মুলা কি? এনট্রপির সাধারণ ফর্মুলা হচ্ছে ডেল্টা এস ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, তাই তো? আচ্ছা, যদি উষ্ণতা সরি প্রেসারের কোনো চেঞ্জ না হয়, চাপের কোনো চেঞ্জ না হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি টি বাই টি। আর কিউ মানে তো আমরা জানি ডেল্টা এইচ, সো ডেল্টা এইচ বাই টি। তাহলে টি বেরোবে হচ্ছে ডেল্টা এইচ বাই ডেল্টা এস। দেখো আমাদের এই ফর্মুলাটা ইউজ করে প্রবলেমটা সলভ হয়ে যাবে, কারণ আমাদের বলে দিয়েছে বাষ্পীভবন, এবং বাষ্পীভবনের সময় আমাদের কি কি বলে দিয়েছে, ডেল্টা এইচ বলে দিয়েছে। 1 অ্যাটমসফিয়ার চাপ মানে চাপ হচ্ছে স্থির আছে, অর্থাৎ চাপ তো স্থির আছে। চাপ স্থির আছে বলেই কিন্তু এটা আমরা করতে পারলাম, রাইট? চাপ স্থির আছে, যেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ডেল্টা এইচ কত? ডেল্টা এইচ বলছে প্লাস 40.7 কিলোজুল পার মোল। ডেল্টা এস বলছে 109.1 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। জুলটাকে আমাদের নিয়ে যেতে হবে কিলো জুলে, দ্যাট ইজ 109.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলো জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাহলে ডেল্টা এইচ পেয়ে গেছি, ডেল্টা এস পেয়ে গেছি। তো টিটা বের করতে বলেছে, কারণ উষ্ণতা জানতে চেয়েছে। তো টি হবে হচ্ছে 40.7 ডিভাইডেড বাই 109.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেলভিন। ঠিক আছে, তো টেম্পারেচার এখান থেকে আমরা খুবই সহজেই বের করে ফেলতে পারবো। তো ক্যালকুলেশনটা করলাম না, ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। এখান থেকে আমাদের টেম্পারেচার বেরিয়ে যাবে, ওটা কেলভিন ইউনিটে বেরোবে। এখানে তো কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেড আলাদা করে কিছু বলে দেয়নি। তো কেলভিন ইউনিটে যে টেম্পারেচার বেরোবে সেটাই তোমার ফাইনাল আনসার হতে চলেছে। ক্লিয়ার? তাহলে আশা করছি থার্মোর যত রকমের নিউমেরিক্যাল ছিল, এর আগে পার্ট 1 ছিল, এখন পার্ট 2, সমস্ত নিউমেরিক্যালের সমস্ত টাইপ আমরা কভার করলাম। থার্মোর নিউমেরিক্যাল এখানে আমাদের শেষ করছি। তোমার সঙ্গে এর পরের আমরা শুরু করব হচ্ছে কোয়েশ্চেন আনসার সেশন, যেখানে আমরা নিউমেরিক্যালটা তো কভার করলাম। এরপরে আমরা রেডক্স বলো, জিওসি বলো, হাইড্রোকার্বন, যতটা পারা যাবে আমরা কোয়েশ্চেন আনসার সেশন থাকবে। সো এভরিডে আমরা যতটা করে পারবো কোয়েশ্চেন আনসার সেশন থ্রু দিয়ে আসবো, এবং অ্যাজ ইউজুয়াল লাইভ ক্লাসেস যেরকম শনিবারে হওয়ার কথা বা যেরকম সময় হওয়ার কথা, লাইভ ক্লাসেসও থাকবে, সঙ্গে কোয়েশ্চেন আনসার সেশন থাকবে। সো কোয়েশ্চেন আনসার সেশন, লাইভ ক্লাসেস তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত যতটা পারবো তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা সমস্ত রকম ভাবে থিওরি তো পড়ে নিয়েছো, কনসেপ্ট বুঝে নিয়েছো, নিউমেরিক্যালও করে ফেললে। এবারে তোমাকে বাড়িতে নিজের সেলফ প্রিপারেশনকে রাখতে হবে, যাতে তুমি একদম ফোকাসড হয়ে রেডি হয়ে যাও সমস্ত রকম টাইপের জন্য, প্রপারলি লিখে যাতে আনসার করতে পারো, এগুলোর জন্য তোমরা কিন্তু রেডি হয়ে ফেলো। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ হচ্ছি, দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ক্লাসে। টেক কেয়ার ততক্ষণ পর্যন্ত। আর হ্যাঁ, পড়াশোনা করতে থাকো, বইটা যতটা পারবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, অঙ্কগুলো প্র্যাকটিস করো, এগুলো খুব প্রয়োজন আছে।